যুদ্ধবিরতি উপেক্ষা করে ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত ইসরায়েলি হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভে দিনভর উত্তাল ছিল ঢাকা। সারা বিশ্বে পালিত স্ট্রাইক ফর প্যালেস্টাইনের অংশ হিসাবে ক্লাস পরীক্ষা বর্জন করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করেছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। ফিলিস্তিনের গাজায় চলছে বর্বর ইসরায়েলি বাহিনীর ন্যক্কারজনক গণহত্যা। শিশু এবং নারীদের উপর নির্মম হত্যাযজ্ঞের বর্বর দৃশ্য কাঁদাচ্ছে বিবেকবান বিশ্ববাসীকে। এখন সময় এসেছে রাস্তায় দাঁড়াবার, কণ্ঠে কণ্ঠ মিলিয়ে মানবতার পক্ষে আওয়াজ তোলার। আমাদের ফিলিস্তিনের ভাইয়ের বোনের এই পবিত্র ভূমির ওপর পূর্ণ অধিকার রয়েছে। তাদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম বৈধ ও ন্যায্য। ইসরায়েলি হামলার প্রতিবাদে সারা বিশ্বে পালিত স্ট্রাইক ফর প্যালেস্টাইনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, উত্তরা, বসুন্ধরা সহ বিভিন্ন এলাকায় নো স্কুল নো ক্লাস কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। আমরা যে ইসরায়েলের বিরুদ্ধে আছি সেটা দেখানোর জন্য আমরা এখানে আসছি। আমরা দাবি যত শীঘ্রই এই গণহত্যা বন্ধ করতে হবে। রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিন যে ইসরায়েল একটা অবৈধ রাষ্ট্র। মানবতার দিক থেকে প্রত্যেকটা ধর্মের মানুষকে, প্রত্যেকটা শ্রেণীর মানুষকে, প্রত্যেকটা দেশের মানুষকে তাদের ফ্রি করে দেওয়ার জন্য এগিয়ে আসতে হবে। আমরা চাচ্ছি ফ্রি প্যালেস্টাইন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিভিন্ন ভাগে ভাগ হয়ে বিভিন্ন ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। ইসরায়েলি পণ্য এবং পণ্য বয়কট করতে পারে, ইসরায়েলের উপর আন্তর্জাতিক এবং কূটনৈতিক চাপ প্রয়োগ করতে পারে। আমরা দেখি আমেরিকার দেওয়া বোমা ইসরায়েল মারছে, ফিলিস্তিনের লাশ আকাশে উঠছে, তারপর বিশ্বমানব কেন চুপচাপ? বিশ্ব দরবার আসলে ফিলিস্তিনে গণহত্যা বন্ধে আসলে কোনো কার্যকর ভূমিকাই নিচ্ছে না। রাজধানীর রামপুরা বাড্ডা এলাকায় ব্র্যাক, ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, টিএসসিতে বুয়েট, নটরডেম সহ বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ মেডিকেলের শিক্ষার্থীরা একে একে জড়ো হয়ে বিক্ষোভ করে। আজকে যারা মানবিকতার কথা বলে তাদের হাত প্রতিদিন মানবিকতার রক্তে রঞ্জিত হচ্ছে। গণহত্যার আদেশ নির্দেশ সবচেয়ে বেশি নেতানিয়াহু দিয়েছে। Where is the unity when your brothers and sisters are being massacred? এছাড়া রাজধানীর উত্তরা, বসুন্ধরা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিক্ষোভে শিক্ষার্থীরা অবিলম্বে যুদ্ধ বন্ধ, শিশু এবং নারী হত্যার বিচারের পাশাপাশি মুসলিম বিশ্বকে আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়। This is a call to each and every Muslim individuals of the world. Please raise your voice now. সব মুসলিম রাষ্ট্ররা যদি চুপ করে বসে থাকে তাহলে তো হবে না। আমরা ছিলাম, আমরা আছি, আমরা ইনশাআল্লাহ থাকবো। সকল মুসলমান, বিশ্বের মুসলমান একই ইনশাআল্লাহ প্রতিবাদ করব। তো আমরা বাংলাদেশ থেকে আমাদের চিৎকারটুকুই পৌঁছাতে পারবো হয়তো। বাংলাদেশের মানুষের উচিত এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। মুসলিমরা মানবতা যেভাবে জেগেছে আমরা সবাই জেগে থাকতে চাই। মিফতা গালিব, ওয়ান টিভি, ঢাকা। গাজায় দখলদার ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ঢাকা। রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় ফ্রি ফ্রি ফিলিস্তিন স্লোগানে মুখর হয়ে ওঠে। বিক্ষোভ সমাবেশ থেকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান সবাই। এস এম আরিফের রিপোর্ট। ফ্রি ফ্রি ফিলিস্তিন ধ্বনিতে মুখর বায়তুল মোকাররমের দক্ষিণ গেট। ইসরায়েল বিরোধী বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে ঢাকা দক্ষিণ জামায়াত ইসলামীর ডাকে সাধারণ মানুষের অংশগ্রহণ। বিক্ষোভ সমাবেশে দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল জানান, রাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে অন্তর্বর্তী সরকারকে। জনগণকে খুশি করার জন্য আপনারা ফিলিস্তিনের পতাকা নিয়ে তাদের পক্ষে ছবি দিবেন, এটুকুই যথেষ্ট হতে পারে না। আজকে বাংলাদেশ রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে এবং ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রদান করতে হবে। এদেশের 18 কোটি মানুষের পক্ষ থেকে আমরা বর্তমান সরকারের কাছে সেই দাবি জানাতে চাই। গাজায় গণহত্যা বন্ধে রাজধানীর মহাখালীতে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা উত্তর জামায়াত ইসলামী। এ সময় উত্তরের সেক্রেটারি জেনারেল ডক্টর মোহাম্মদ রেজাউল করিম জানান, ইসরায়েলি আগ্রাসন রুখতে মুসলিম বিশ্বকে এক হতে হবে। এই হত্যাকাণ্ডের জন্য যারা ইন্ধন যোগাচ্ছেন, যারা অস্ত্র দিচ্ছেন, আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, অবিলম্বে হত্যাকাণ্ডের এই খেলা বন্ধ করুন। যদি বন্ধ করা না হয় গোটা পৃথিবীর মুসলিম উম্মত ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।
এদিকে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করে রাজনৈতিক দলগুলো। এই ফিলিস্তিনে যারা গণহত্যা চালাচ্ছে তাদেরকে আন্তর্জাতিক আইনে মানবতা বিরোধী অপরাধের দায়ে, যুদ্ধ অপরাধের দায়ে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ইসরায়েল এবং ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট আমেরিকার সমস্ত আস্তানা গোটা পৃথিবী থেকে উৎখাত হয়ে যাবে ইনশাআল্লাহ। গণহত্যাকারী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানান সবাই। এস.এম. আরিফ, মাইটিভি, ঢাকা। ফিলিস্তিনের গাজায় গণহত্যা ও হামলা বন্ধে দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সমাবেশ করেছে শিক্ষার্থী ও জনতা। আন্তর্জাতিক কর্মবিরতি ও ধর্মঘটের অংশ হিসেবে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভকারীরা অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের দাবি জানান। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে রিপোর্ট করছেন ইলিয়াস কমল। রাজশাহীতে ফিলিস্তিনের নির্বিচারে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে রাজশাহীর হাজারো জনতা ও শিক্ষার্থী। নগরীর সাহেব বাজার 0 পয়েন্ট মোড় থেকে শুরু হওয়া বিক্ষোভে অংশ নেয় রাজশাহী কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল কলেজ, বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। এ সময় ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান করা হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে সকাল 10:30টায় বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে প্রতিবাদ সমাবেশ মার্চ ফর প্যালেস্টাইন হয়। শিক্ষার্থীদের এই কর্মসূচিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সংহতি প্রকাশ করে সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণ করেন। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ হয়েছে। সকালে ময়মনসিংহের সর্বস্তরের জনগণের উদ্যোগে নগরের টাউন হল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে লেখা নানা প্লেকার্ড হাতে নিয়ে স্লোগান দেন বিক্ষোভকারীরা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচারে হামলার প্রতিবাদে সারা দেশের মতো রংপুরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেন। চট্টগ্রামে গাজায় গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বের সব দেশে একযোগে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি পালিত হয়েছে। নগরীর 2 নম্বর গেট বিপ্লব উদ্যানের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি, ইনকিলাব মঞ্চ ও হেফাজতে ইসলামের উদ্যোগে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল জিইসির দিকে যায়। পরে বিক্ষোভ সমাবেশ করে তারা। ইলিয়াস কমল, মাইটিভি। গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত গণহত্যা ও চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে ইসরায়েলি সামরিক হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এর ফলে গাজায় মানবিক সাহায্য পৌঁছানো বন্ধ হয়ে গেছে, যা মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। স্পষ্টত ইসরায়েল বারবার আন্তর্জাতিক আবেদনের তোয়াক্কা করেনি, বরং ক্রমবর্ধমান তীব্র হত্যাকাণ্ডে লিপ্ত হয়েছে। বাংলাদেশ নিরস্ত্র ফিলিস্তিনি জনগোষ্ঠীর বিরুদ্ধে জাতিগত নির্মূল অভিযান চালানোর জন্য গাজার ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় ইসরায়েলি দখলদার বাহিনী নির্বিচার বিমান বোমাবর্ষণের তীব্র নিন্দা জানাচ্ছে। 1967 সালের পূর্ববর্তী সীমানা অনুসারে একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশ সরকার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যে 37% পাল্টা শুল্ক আরোপ 3 মাসের জন্য স্থগিত করার অনুরোধ করে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ বিষয়ে চিঠি দিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টার কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে। চিঠিতে তিনি যুক্তরাষ্ট্রের পণ্য বাংলাদেশের বাজারে প্রবেশে শুল্ক সুবিধা দেওয়ার কথাও বলেছেন। এতে তিনি গ্যাস টারবাইন, সেমি কন্ডাক্টর, চিকিৎসা সামগ্রীর মতো বাংলাদেশে যুক্তরাষ্ট্রের প্রধান রপ্তানি পণ্যের উপর 50% শুল্ক কমানোর কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান। লেটার আমরা আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনকে জানাবো যে আমাদের কি কি মেজার আমরা নিচ্ছি এবং আমাদের তাদের কাছে যে চিঠি আমরা কি লিখবো সেটা আমরা কালকে বলেছিলাম যে 48 ঘন্টা আমরা দিয়েছিলাম। তো আজকে অলরেডি আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় একটা চিঠি উনি সাইন করেছেন, এটা চলে যাবে খুব শীঘ্রই চলে যাবে ইউএস। এটা উনি লেটারটা লিখেছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। তো এই লেটারের মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা
আমরা যেটা চেয়েছি সেটা হচ্ছে যে আমরা রিকোয়েস্ট করেছি তাকে to postpone the application of US reciprocal tariff measures on Bangladesh for 3 months to allow the interim government to smoothly implement its initiative to substantially increase US exports to Bangladesh. বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে পুরনো ধারণা ভাঙতে শুরু হলো 4 দিনের বিনিয়োগ সম্মেলন। সম্মেলনে 40 দেশের 6 শতাধিক বিনিয়োগকারীরা থাকছেন। সম্মেলন থেকে নতুন উদ্যোক্তাদের সহায়তা দিতে 800 থেকে 900 কোটি টাকার বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত 4 দিনব্যাপী বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান গভর্নর আহসান এইচ মনসুর। আরও জানাচ্ছেন রাকিব হাসান। দেশের বিনিয়োগ পরিবেশ এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য সম্ভাব্য সুযোগ তুলে ধরতেই ঢাকায় শুরু হয়েছে 4 দিনব্যাপী বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সম্মেলনের উদ্বোধনী পর্বে প্ল্যানারি সেশনে অংশ নিয়ে বাংলাদেশে বিনিয়োগের নানা দিক তুলে ধরেন প্যানেল আলোচকরা। We have taken 4 steps. The very first thing, in the Cyber Safety Ordinance, we have declared and acknowledged Internet as civic right. We have got the DEEP project under the High Tech Park Authority, also work for the startup and supported by the World Bank. That we create an ecosystem that is much easier for businesses to operate. So BIDA's role generally, I see this year. বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানান, নতুন উদ্যোক্তাদের জন্য 800 থেকে 900 কোটি টাকার বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। We have decided that we'll be setting up a fund of about 800-900 crore from contributions from commercial banks, basically, and they will be the owner, equity holders of that fund, and the money would be only used for equity investment in promising startup companies. এটা কেবল শুরু, শেষ নয় জানিয়ে স্টার্টআপ সেক্টর বড় হওয়ার সঙ্গে সঙ্গে এই তহবিলের আকার আরো বাড়বে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। This is the starting point for the startups. This is not the end point. We want to grow this fund along with the growth of the startup sector itself. So our commitment is there. বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত এবারের সম্মেলনে 50টি দেশের 550 জনেরও বেশি বিনিয়োগকারী অংশগ্রহণ করছেন। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে অংশ নিতে আসা দক্ষিণ কোরিয়ার 26 সদস্যের প্রতিনিধি দল সহ বিদেশি বিনিয়োগকারীরা চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড পরিদর্শন করেছে। সকালে আনোয়ারা কেইপিজেডে আসেন প্রতিনিধি দলটি। এ সময় তারা কর্মপরিবেশ ও অবকাঠামোর খোঁজ খবর নেন। পরিবহন ও জ্বালানি ব্যবস্থা নিয়েও কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন বিদেশি উদ্যোক্তারা। বিনিয়োগ সম্ভাবনা, জুলাই বিপ্লব পরবর্তী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম, শ্রম ব্যবস্থাপনা সহ সার্বিক বিষয় তুলে ধরতে বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। এছাড়া দুপুরে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের পরিকল্পনাও আছে সফররত প্রতিনিধি দলটির। 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন 2025-এর প্রথম দিনে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি জানান, বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে বাংলাদেশ স্টার্টআপ কানেক্ট 2025 নামের অনুষ্ঠানে সারা দেশ থেকে 1,500-এর বেশি নতুন উদ্যোক্তা অংশ নেন। এতে 70 জন বিশেষজ্ঞ অংশ নেন। সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। বিডা নির্বাহী চেয়ারম্যান বলেন, এই সরকার কখনো ইন্টারনেট বন্ধ করবে না, এটিকে সরকার নাগরিক অধিকার মনে করছে। সরকারের অনেকগুলো সংস্থাকে এক করে আমরা ফাইনালি প্রজেক্টটাকে পুল অফ করতে পেরেছি। এক্স্যাক্টলি 6 তারিখে তাকে যাবতীয় কাগজপত্র রেজিস্ট্রেশন করে এগ্রিমেন্ট সাইন করে সব কিছু হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড হি ওয়াজ ভেরি গ্রেটফুল, হি ওয়াজ ভেরি ভেরি হ্যাপি। যে জিনিসটা লাস্ট 10 বছর ধরে উনি পুল অফ করতে পারেনি, ওটা আমরা ওনাকে 2 মাসের মধ্যে বের করে দিয়ে দিয়েছি। তো এটা একটা এক্সাম্পল এই কারণে যে আসলে সরকারের মধ্যে সদিচ্ছা থাকলে অনেক কিছুই করা সম্ভব।
11 এপ্রিলের পরিবর্তে 12 এপ্রিল স্বাধীনতা কনসার্ট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী আলী। দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে তিনি কথা জানান। একই দিনে বগুড়া, চট্টগ্রাম ও খুলনায় আলাদা আলাদা ভেন্যুতে কনসার্ট অনুষ্ঠিত হবে। একই সাথে 11 এপ্রিল গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে কর্মসূচিতে অংশ নেবে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন। গাজা এবং রাফায় ইসরায়েলি একটা গণহত্যা এবং বর্বরোচিত হামলা চলছে। এই ন্যাক্কারজনক এবং বর্বরোচিত হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা সম্পূর্ণভাবে সংহতি প্রকাশ করছি আজকে দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা। নির্বাচনী আচরণবিধির খসড়া প্রায় চূড়ান্ত। সংস্কার কমিশনের প্রস্তাব অন্যান্য নতুন বিষয় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, নির্বাচনী ব্যয় যথাসম্ভব কম রেখে সুশৃঙ্খল অবস্থায় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচনী প্রচারণার নীতিমালা করা হচ্ছে। সকালে ইসিতে এক বৈঠক শেষে তিনি কথা জানান। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোট কেন্দ্র স্থাপন, ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি এবং উপকারভোগী পর্যায়ে আলোচনা বিষয়ক কমিটির বৈঠক। ওনারা কি জানতে চায়? বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। জানান, নির্বাচন আচরণবিধির খসড়া প্রায় চূড়ান্ত। সংস্কার কমিশনের প্রস্তাব ও অন্যান্য নতুন বিষয়ে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। তো আচরণবিধির খসড়া আমাদের প্রায় চূড়ান্ত, কমিশনে প্লেস করব। কমিশন অনুমোদন দিলে পরে সেটি আপনার ফাইনালি পাবলিশড। মোটামুটিভাবে সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো আছে, আমাদের স্থানীয় সরকার নির্বাচন, আমরা বিভিন্ন সময় পত্রপত্রিকায় মিডিয়াতে দেখি, সেই নতুন নতুন কিছু জিনিস আমরা ইনকর্পোরেট করার উদ্যোগ নিয়েছি এবং একটা চমৎকার আচরণ বিধিমালা হবে, এটি আমাদের প্রত্যাশা। নির্বাচনী ব্যয় যথাসম্ভব কম রেখে সুশৃঙ্খল অবস্থায় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচনী প্রচারণার নীতিমালা করা হচ্ছে বলেও জানান তিনি। নির্বাচনী ব্যয় যথাসম্ভব ন্যূনতম রেখে এবং একটা সুশৃঙ্খল অবস্থায় নির্বাচনী প্রচারণা, লেভেল প্লেইং ফিল্ড হিসাবে সব প্রার্থী সমভাবে প্রচারণা করতে পারে, সেই ধরনের একটা অ্যাটিটিউড নিয়ে আমরা আচরণ বিধিমালাটা করতে চাচ্ছি। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। ধন্যবাদ সবাইকে। ফিলিস্তিনের শিশুদের উপর বর্বর ইসরায়েলের নির্মম হত্যাযজ্ঞের প্রতিবাদে ঢাকার রাস্তায় নেমে বিক্ষোভ করেছে শিশু কিশোররাও। বিশ্বব্যাপী শিশুদের নিয়ে কাজ করা ইউনিসেফের বাংলাদেশ কার্যালয়ের সামনে মানববন্ধন করে শিশু কিশোরদের সংগঠন ফুলকুরির সদস্যরা। এ সময় ফিলিস্তিনি শিশুদের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। আফজাল হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত। Many children and teenagers die every single day because of the conflict in Gaza and Palestine, and Israel is attacking, of course. Since UNICEF works with the children of throughout the world, but we did not see any major role played by the UNICEF to maintain the rights of the children in Gaza, Palestine. ফিলিস্তিনের মানবতা বিপন্ন শিশুদের মর্মস্পর্শী কান্না স্পর্শ করেছে হাজার মাইল দূরের এসব শিশুদেরও। তাই বর্বর ইসরায়েলি বাহিনীর প্রতি ক্ষোভ আর ঘৃণা প্রকাশ করতে ঢাকার ইউনিসেফ কার্যালয়ের সামনে প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমে আসে ফুলকুরির সদস্যরা। আমি ফিলিস্তিনি শিশুদের জন্য এসে দাঁড়িয়েছি। আমি চাই আজকেই যেত এসব থামে, আর জীবনেও যেত ইসরায়েলরা কাউকে না মারে, শিশুরা রক্ষা পাক, ইসরায়েলরা ধ্বংস হোক। আজকে পুরো বিশ্ব ফিলিস্তিনের শিশুদের এই অবস্থা দেখে, শিশুরা আজ সোশ্যাল মিডিয়ায় গেলে শিশুদের এই অবস্থা দেখতেই পারা যায় না, সেখানে পুরো বিশ্ব আচ্ছুক। ফিলিস্তিনকে যেন স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয় এবং আমরা পুরো মুসলিম বিশ্ব যেন দেখতে পাই যে ফিলিস্তিন একটা স্বাধীন রাষ্ট্র। একটাই উদ্দেশ্য, একটাই টার্গেট, আমরা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চাই। ইউনিসেফের মাধ্যমে জাতিসংঘকে শান্তির বার্তা দিতে চান সংগঠক ও সদস্যরা। অবিলম্বে গণহত্যা বন্ধ করো নরপশুরা, অবিলম্বে গণহত্যা বন্ধ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যুদ্ধের নামে নারী এবং শিশুদের প্রতি যে নৃশংসতা, সেটা সর্বকালের নৃশংসতার ইতিহাসকে ছাপিয়ে গেছে। মানববন্ধন শেষে একটি প্রতিবাদ র্যালি বের করা হয়।
আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। এবছর পহেলা বৈশাখে পান্তা ইলিশ না খাওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার। জাটকা সপ্তাহ উপলক্ষে দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আহ্বান জানান তিনি। উপদেষ্টা বলেন, পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাওয়া সংস্কৃতির অংশ নয়। 8 থেকে 14 এপ্রিল জাটকা সপ্তাহ উদযাপন করা হবে জানিয়ে ফরিদ আক্তার বলেন, এই সময়ে যারা ইলিশ খাবেন তা ইলিশ নয়, জাটকা। জাটকা সপ্তাহ উপলক্ষে এই 1 সপ্তাহ সব ধরনের ইলিশ মাছ আহরণ, পরিবহন, বিক্রয় ও বিতরণ নিষিদ্ধ থাকবে। আসলে পয়লা বৈশাখে পান্তা ইলিশ আমাদের সংস্কৃতির কোনো অংশ না, হ্যাঁ, এটা আমি পরিষ্কার করতে চাই। তবুও যেহেতু এটা ঢাকায় এটা চালু হয়েছিল, কিন্তু এটা মনে রাখতে হবে পয়লা বৈশাখে যারা ইলিশ খাবেন তারা আসলে জাটকাই খাবেন এবং তারা আইনের লঙ্ঘন করছেন। তো কাজে এটা বাজারে পাওয়া যাওয়াটাও কিন্তু আইনের লঙ্ঘন হবে। তো সেই হিসেবে জাটকাকে সংরক্ষণ করে যেন আমরা ইলিশে রূপান্তরিত করতে পারি, সেজন্য আমি আহ্বান জানাচ্ছি যেন এবার পান্তা ইলিশ খাওয়া না হয়। রাজশাহীর খড়খড়ি এলাকায় ট্রাকের সঙ্গে 2টি বাসের সংঘর্ষের ঘটনায় আহত আরও একজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 3 জনে। রোববার রাত 12টার দিকে দুর্ঘটনায় একটি বাস সড়ক থেকে ছিটকে রাস্তার পাশে খাদে পানির মধ্যে উল্টে যায়। এই ঘটনায় আহত হন 40 জন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন গিয়ে খাদে পড়ে যাওয়া বাস থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এবার আমাদের কৃষি। খুলনায় গাছে গাছে ছেয়ে গেছে আমের মুকুল। বাগান পরিচর্যা এখন ব্যস্ত চাষিরা। তবে অন্য বছরের তুলনায় এবছর আম গাছে মুকুল দেরিতে আসলেও ফলন গত বছরের তুলনায় বেশি পাবে বলে আশা করেন তারা। তবে সম্প্রতি বৃষ্টি আর কুয়াশার কারণে আমের মুকুলের ক্ষতি এড়াতে ছত্রাকনাশক ও কীটনাশক ব্যবহারের পরামর্শ কৃষি বিভাগের। খুলনা প্রতিনিধি শিশির রঞ্জন মল্লিকের তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। চারিদিকে শুধু সোনালী মুকুলের সমারোহ। খুলনার বিস্তীর্ণ এলাকা জুড়ে বাতাসে বাতাসে ভেসে বেড়াচ্ছে আমের মুকুলের মৌ মৌ গন্ধ। এবার মুকুলের ভারে নুয়ে পড়েছে আম গাছ। এবার বাম্পার ফলনের আশায় গাছে গাছে শোভাবর্ধনকারী এ আমের মুকুল পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে খুলনার প্রতিটি আম চাষি। পরিচর্যার জন্য একেবারে সার্বক্ষণিক দৃষ্টি রাখা দরকার। কখন কোনটায় মুকুল আসতেছে, কোনটায় ফল ধরার উপযোগী হয়েছে, বিভিন্ন পর্যবেক্ষণ করার পরেই তাকে কিন্তু ওষুধ দিয়ে স্প্রে করতে হবে। গত বছরের চেয়ে এবারে আমের ভালো ফলনের আশা করছেন বাগান মালিকরা। ঝড় বর্ষা নালে তো আম তো ভালোই হয়, যা দেখা যাচ্ছে ভালো। চলতি বছর আম উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 8000 মেট্রিক টন। তবে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে এমনটি প্রত্যাশা কৃষি বিভাগের। গত বছর আমাদের খুলনা জেলায় 1615 হেক্টর জমিতে আমের চাষ হয়েছিল। উৎপাদন হয়েছিল প্রায় 22046 মেট্রিক টন আম। এবছর যেরকম দেখা যাচ্ছে আমের মুকুল, তাতে আশা করা যায় গত বছরের চেয়ে আমাদের উৎপাদন বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। এবার প্রবাসের সংবাদ। কুয়েতে বঙ্গরূপা চারুকারু সঙ্গীত শিশু মেলার পরিচালক চিত্রশিল্পী জহুরুল কাইয়ুম বাহারের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল হয়েছে। কুয়েত প্রতিনিধি আলামিন রানা জানান, কুয়েত সিটির একটি হোটেলে বাংলাদেশ ফ্যামিলি ফোরাম কুয়েতের সভাপতি মোহাম্মদ আব্দুল হাই ভুইয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুর সঞ্চালনায় স্মরণ সভা ও দোয়া মাহফিলে জহুরুল কাইয়ুম বাহারের কর্মময় জীবন নিয়ে নানা স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন কুয়েতের শীর্ষ নেতৃবৃন্দ বাবুল দাস, নাসির উদ্দিন খোকন, জাহাঙ্গীর, কামাল উদ্দিন, মুজাহিদ, আলাউদ্দিন আলা, আউয়াল সহ আরও অনেকে। বক্তারা বলেন, শিশু বন্ধু খ্যাত জহুরুল কাইয়ুম বাহার তার আঁকা চিত্রকর্ম, সৃজনশীলতা কুয়েত প্রবাসী বাংলাদেশি কোমলমতি শিশুদের বাংলা ভাষার সংস্কৃতি বিকাশে অনন্য অবদান রয়েছে। পরে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।